আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেসেজ বক্সে রোল নাম্বার লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার। আমরা আজকে শ্রোডিঞ্জার সমীকরণের সমাধানের জন্য অনেকগুলো সমাধান করতে হবে আমাদেরকে। তার মধ্যে একটা প্রবলেম নিয়ে আমরা আজকে কাজ শুরু করব। দেখা যাক কতদূর আমরা আগাইতে পারি। তা প্রথমে যে সমস্যাটা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হলো একমাত্রিক বক্সে আবদ্ধ কণা। একমাত্রিক বক্স বলতে দৈর্ঘ্য বরাবর একটা বক্স চিন্তা করা হয়, যার ভিতরে কণাটা থাকে। এবং আমরা তার চিত্ররূপটা দেখে নিই, চিত্ররূপটা কেমন। হুম, এটা হলো একমাত্রিক বক্স, এই এক্স অক্ষ বরাবর বক্সটা। আর এখানে একটা কণা আছে, কণাটা অসীম বিভবের দেয়ালে আবদ্ধ। হ্যাঁ, বক্সটা আমরা বক্স বলতে পারি, কূপও বলতে পারি, দেয়াল বলতে পারি, অথবা কূপের মধ্যে আছে কণাটা, এরকম চিন্তা করতে পারি। তো আমরা কূপ চিন্তা করলে আমরা এরকম চিন্তা করব যে দুই পাশে মানে যে দেয়াল আছে একদম অসীম কুয়া খুললে যেমন গভীরতা তৈরি হয়, এরকম একটা গভীর জায়গা যেখানে কণাটা আছে, এটাকে বলা হবে একমাত্রিক বক্স। একমাত্রিক বক্সে আবদ্ধ কণা। তাহলে এই বক্সের বাহিরে যে এই অঞ্চলটা সেটা হলো অসীম বিভব, দ্বারা বিভব বলবো আমরা, যার স্থিতিশক্তি অসীম। আর কূপের ভিতরে যখন কণাটা আছে তখন তার কোনো স্থিতিশক্তি নাই, সেখানে শূন্য। তো আমরা যে ছবিটা আমি আগে বাংলায় দেখিয়েছি এইটাই তোমরা ছবি আঁকবে খাতায়। সবাই এঁকে নাও ছবিটা। হ্যাঁ, একটা রেখা টানো বাম ডানে, আর দুইটা উলম্ব রেখা টানো, তাইলেই হবে। হ্যাঁ, আর এভাবে চিহ্নিত করে নাও যে এখানে ভি 0 আর বাইরে ভি হলো অসীম। লিখে নাও, লিখে দেখাও আমাকে যে লিখছো তোমরা। ভিতরে ভি 0, বাইরে ভি অসীম, এইভাবে লেখো। লিখে দেখাও, একজন দেখাও দেখি। আর মেসেজ বক্সে সবাই রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। তো এই এটাকে আমরা বলবো একমাত্রিক বক্স। তো একমাত্রিক বক্সের আবদ্ধ কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করতে হবে। আমরা বক্সের দৈর্ঘ্যটাকে আমরা বাম প্রান্তকে 0 ধরবো, ডান প্রান্তকে এ ধরবো, অথবা ছোট হাতের এল অথবা বড় হাতের এল, যেটাই হোক। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ব্যবহার করেছে। তো আমি এ ধরে আগাবো এখন। এখানে শ্রোডিঞ্জার সমীকরণটার রূপ এটা। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরের রূপ হচ্ছে এটা, তোমরা জানো, আমি আগে দেখিয়েছি, আমরা এটা তৈরি করেছি নিজেরাই। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, কিন্তু লিখতে হবে তোমাদেরকে। সমীকরণগুলো লেখো, খাতায় লিখে নাও, ছবির নিচে সমীকরণগুলো লেখো। যা যা লেখা আছে তাই লিখতে থাকো। না বুঝলে আমাকে বলো। আমরা বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ লিখছি, আমরা ভিতরে না বাহিরে তার জন্য লিখছি না। আমরা বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করলাম। আমাদের শ্রোডিঞ্জার সমীকরণ আসলে যে এটা। হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণটা হলো শ্রোডিঞ্জার সমীকরণ। এটা তুমি সরাসরি লিখতে পারো। হ্যাঁ, ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি এক্স স্কয়ার 8 পাই স্কয়ার এম ডিভাইড বাই এইচ স্কয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। এটা হলো শ্রোডিঞ্জার সমীকরণ একমাত্রিক বক্সের জন্য। এখানে এম জানো যে এম হলো কণার ভর, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এক্স হচ্ছে তোমার বক্সের এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, ইয়া বক্সের অক্ষ,
এটা পরিবর্তনশীল, আর ই হচ্ছে মোট শক্তি, ভি হচ্ছে স্থিতিশক্তি। এগুলি টার্ম আমরা অলরেডি অনেকদিন ধরে পড়ে আসতেছি। তা আমরা একমাত্র বক্সে আবদ্ধ যখন বলবো তখন বক্সের আবদ্ধ বলতে দুই রকম আবদ্ধতা বোঝায়, একটা ভিতরে না একটা বাহিরে, কোনটা বুঝবো। সো আমরা বক্সের অভ্যন্তরে চিন্তা করব। অভ্যন্তরে বলেই দেওয়া শর্ত দেওয়া হয়েছে যে অভ্যন্তরের শক্তি হচ্ছে 0 আর বাহিরের শক্তি হচ্ছে অসীম। এই সংজ্ঞা আমরা দিয়ে দিছি, তোমরা এটা এটা লিখে ফেলতে পারো। আবার বক্সের ভিতরে V0, ভি বাহিরে ভি অসীম। হ্যাঁ, আর এটা ভিতরে সীমাটা লিখতে পারো। বাম প্রান্ত হলো, অবশ্যই লিখতে হবে, লিখতে পারো না, লিখতে হবে। বাম প্রান্তের দেয়ালে হলো x=0, আর ডান প্রান্তের দেয়ালে হলো x=a। আর তারপরে বাইরের দিকে যত যাবে তত এক্স বা এক্স এর মান এ এর চাইতে বড় হবে। আর এক্স এর 0-র পরে যখন আমরা যাব তখন এক্স এর মান এক্স এর চাইতে 0 হতে মানে লেস হইতে থাকবে। আর বক্সের যে সীমাটা আছে সীমাতে আমাদের এক্স এর মান হলো এক্স ইকুয়াল লেস দেন এক্স, 0 থেকে বড়, এর চাইতে ছোট। এটা লেখাটা ঠিক হয়, অবশ্য লেখা ঠিক আছে এক হিসাবে, যে ভিতরে এই অংশটা দেখাচ্ছি আমরা। আর যদি দেয়ালের কাছে যাই তখন x=0, আর ডান পাশের দেয়ালের কাছে x=a। এখন আমাকে বলো বাম পাশের দেয়ালে এক্স এর মান কত? বাম পাশের দেয়ালে এক্স এর মান কত? 0 গুড। আর ডান পাশের দেয়ালে এক্স এর মান কত? a ডান পাশের দেয়ালে ভি এর মান কত? স্থিতিশক্তি। বাইরে অসীম, ভি সমান অসীম। আর ভিতরে, ইমিডিয়েট ভিতরে, অব্যবহিত ভিতরে, শক্তি শূন্য স্থিতিশক্তি শূন্য। অভ্যন্তরে। হ্যাঁ, অভ্যন্তরীণের বিষয়টা আমাদের কিছু বিষয় আছে, আমাদের অভ্যন্তরীণের একটা সীমা আছে। এই সীমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্থিতিশক্তি হতে পারে। তা আমরা এটা বক্স যেহেতু সংজ্ঞাতেই আমরা বলে দিচ্ছি এটা 0 হবে। ওই দেয়ালের কাছেও 0। হ্যাঁ, ইন্টেরিয়র গভীরে, বক্সের গভীরে ওখানেও 0। বাম পাশের দেয়ালের কাছেও 0। আর ডানে বাঁয়ে অসীম। এটা একটু ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে, কারণ এগুলির উপর আমাদের সমাধান নির্ভর করবে। তো আমরা বিভিন্ন রকম ছবি দেখতে পারি ইন্টারনেটে, এগুলি সবার দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন শর্ত 1, আমরা বিভিন্ন শর্ত আরোপ করে সমস্যা সলিউশন করব। শর্ত 1 হচ্ছে বক্সের বাহিরে শ্রোডিঙ্গার সমীকরণ সমাধান। বক্সের বাহিরে যেহেতু ভি অসীম, তাহলে আমরা যদি শ্রোডিঙ্গার সমীকরণে অসীম বসাই দিই তাহলে সাই ইকুয়াল টু অসীম পাই। আর তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্যতা শর্ত আমি এখানে একটা উল্লেখ করছি, আমি এটা শর্তগুলো পরে একত্রে উল্লেখ করব এই ক্লাস, অনেক 2-3টা ক্লাস নেওয়ার পর। এখন একটা শর্ত আমরা পেলাম কি, যে তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্যতা শর্ত অনুসারে তরঙ্গ ফাংশনের মান অসীম হতে পারে না। তো এটা তোমরা খাতায় লিখে রাখো, তরঙ্গ ফাংশনের শর্ত, গ্রহণযোগ্যতা শর্তর মধ্যে তোমাদের খাতার মধ্যে একটা হেডিং করো, যেখানে তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্যতা শর্ত সমূহ থাকবে। আমরা একটা শর্ত এখান থেকে পিক আপ করবো, সেটা হলো যে তরঙ্গ ফাংশনের মান কখনো অসীম হতে পারে না। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী বক্সের বাহিরে আমরা শ্রোডিঙ্গার সমীকরণ প্রয়োগ করব না। হ্যাঁ, তাহলে অসীম স্থিতি কুবের বাহিরে, অসীম দেয়ালের বাহিরে কণাটির অবস্থান করতে পারে না। এই জন্য আমরা তরঙ্গ ফাংশনের এই মান থেকে আমরা বলতে পারি যে অসীম কূপের ভিতরে অথবা অসীম দেয়ালে আবদ্ধ কণার বাহিরে, দেয়ালের বাহিরে কণাটা অবস্থান করতে পারে না। আমরা দুই রকম ভাবে চিন্তা করছি, একটা কূপ হিসাবে চিন্তা করছি, কুয়া হিসাবে, আর একটা অসীম দেয়ালে আবদ্ধ হিসাবে। দুই রকম চিন্তা আমাদের এখানে কাজে লাগাইতে হবে। আমরা দুই রকম চিন্তার পরবর্তীতে কোনো এক সময় যাই দেখবো যে দুই রকম চিন্তা দুই রকম ফলাফল আসে। কূপের জন্য একরকম ফলাফল আসে, অসীম দেয়ালের জন্য আরেক রকম ফলাফল আসে। তাই এই চিন্তাগুলো আমাদের পরে আসবে। আমরা আপাতত কূপ এবং অসীম দেয়াল দুইটাই ধরে নিয়ে কাজে আগায় যাব। তাহলে বক্সের ভিতরে এখন শ্রোডিঙ্গার সমীকরণ প্রয়োগ করব। বক্সের ভিতরে আমাদের শর্ত দেওয়া আছে ভি ইকুয়াল টু 0। তাহলে বক্সের ভিতরে ভি ইকুয়াল টু 0 বসালে আমাদের হাতে সমীকরণটা আসে, যে 8 নম্বর সমীকরণটা যেটা আসলো, যে ডি স্কয়ার সাই ভি 0 হয়ে গেল। তাহলে এনার্জিটা থেকে গেল। তা যেহেতু এই পাশে টার্মটা একটা ধ্রুবক, এই জন্য এটাকে আলফা স্কয়ার ধরে নিলাম।
তাহলে সমীকরণটার রূপ কেমন হলো? এটা সমীকরণটা লিখে ফেলো। 8 পাই স্কয়ার m ডিভাইড বাই s স্কয়ার e ইকুয়াল টু আলফা স্কয়ার লিখে ফেলো। এটা হলো শর্ত 2 বক্সের অভ্যন্তরে। তা আমরা দুই রকম শর্ত প্রয়োগ করে ফেললাম অলরেডি। শ্রোডিঞ্জার সমীকরণ এর আগে আমরা তৈরি করা শিখছি, শর্ত দিয়ে তৈরি করছিলাম, আবার নতুন নতুন শর্ত আরোপ করে তার সমাধানের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে খালি শর্তই আরোপ করতে হয়। হ্যাঁ, শর্ত আরোপই আমাদের কাজ। এবং কত ধরনের শর্ত আরোপ করছি সেগুলি আমাদের বিবেচনায় নিয়ে কাজে এগিয়ে যেতে হবে। শর্ত আরোপ খালি কন্ডিশন ইম্পোজ, কন্ডিশন ইম্পোজ, ইম্পোজ দ্য কন্ডিশনস, ইম্পোজ দ্য কন্ডিশনস, এটাই আমাদের কাজ। তাহলে সমীকরণটা লিখছো আশা করি। তাহলে এখানে টোটাল এনার্জির একটা ইকুয়েশন পেলাম, এটা আমরা পরে ব্যবহার করব। তাহলে সমীকরণটা সাধারণ রূপ কি? সাধারণ রূপ হচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন প্লাস একটা ধ্রুবক আর মূল ফাংশন ইকুয়াল টু 0। এই সাধারণ রূপটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে শ্রোডিঞ্জার সমীকরণ সমাধানের উপযুক্ত শ্রোডিঞ্জার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, দুইবার ড্যাশ দেওয়া মানে দুইবার ডিফারেন্সিয়েশন প্লাস আলফা স্কয়ার সাই ইকুয়াল টু 0। এই সাধারণ রূপে আমরা সবসময় যত ধরনের কাজ করব ভবিষ্যতে শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে, আমরা সবসময় এরকম সাধারণ রূপে নিয়ে আসব। এই সাধারণ রূপে নিয়ে আসাটাই হলো আমাদের কাজ। আমরা এটাতে আনতে পারলে অনেক সমাধান হয়ে যাবে, আর এটাতে না আনতে পারলে সমাধানের অযোগ্য, বুঝবে তো এটা দিয়ে কাজ হবে না। তাহলে আমরা তাহলে এখানে এই সমীকরণটা সমাধান করলে আমরা কি কি পাবো? বহুল সমাধান পাবো। তার মধ্যে কিছু সমাধান হলো যে এটা একটা সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি ইন্টু সি, একটা আরবিটারি ইচ্ছাধীন ধ্রুবক। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, যে কোনো একটা ধ্রুবক ধরে নিব, তার সাথে একটা ফাংশন চিন্তা করবো। ই টু দি পাওয়ার ফাংশন চিন্তা করছি, ই টু দি পাওয়ার মাইনাস ফাংশন চিন্তা করছি, এবং আই দিয়ে চিন্তা করছি, কারণ আই ছাড়া এর আগে আমরা দেখছি যে আই ছাড়া ধরলে এটা বাড়তে থাকে, ওইটা কমে না, ওইটা তরঙ্গ ফাংশনের শর্ত পূরণ করে না। এই জন্য আমাদের ই এর ফাংশন যখন আমরা নিয়ে আসবো এক্সপোনেনশিয়াল ফাংশন, তখন আমরা আই বিবেচনা করে ফাংশন নিয়ে আসবো। আই বিহীন ফাংশন গুলো আমাদের খুব একটা সমস্যা তৈরি করে, ওটা আমাদের কাজে লাগবে ভবিষ্যতে অন্য কোনো ক্ষেত্রে, কিন্তু এই আজকে যে সমস্যাটা নিয়ে আমরা কাজ করছি একমাত্রিক বক্স, এখানে আই ছাড়া আমরা ফাংশন নিয়ে আসলে দেখবা যে জাস্টিফিকেশন করলে দেখবা যে এটা গ্রহণ করা যাচ্ছে না। হ্যাঁ, জাস্টিফিকেশন করে দেখতে হয় সবসময়। তাহলে এদের এই ফাংশন গুলা এ সাইন আলফা এক্স অথবা বি কস আলফা এক্স এরকম চিন্তা করতে পারি। এদের এদের গ্রহণযোগ্য সমষ্টি, এদের সমষ্টি গ্রহণযোগ্য সমাধান হবে, এটা একটা শর্ত। এটা তুমি ওই ফাংশনের শর্তের মধ্যে লিখে রাখতে পারো যে ওই ফাংশনের জন্য যে অনুমানগুলো, যে ফাংশন অনুমান করা হয় সেই ফাংশনগুলো সমষ্টিও ওই ফাংশনের সমস্যা কি সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট ধারণা আমাদের, কারণ এটা দিয়ে বন্ধনের ধারণা তৈরি হবে। এই জন্য এই ধারণাটা লিখে ফেলো যে যে কোনো অনুমান করা সমাধান সমূহের সমষ্টিও ওই ওই ফাংশনের সমাধান। যে কোনো অনুমান করা সমাধান সমূহের অনুমান করা সমাধান সমূহের সমষ্টিও গ্রহণযোগ্য সমাধান হবে। তো এগুলি এই সকল এই যে ধারণাটা কথা বললাম আমি, এই ধারণাটা প্রয়োগ করে আমরা পরবর্তীতে বন্ধন যে আমাদের বিষয়গুলো আছে, বন্ধন তৈরি হয় ওই ফাংশনের সমষ্টি সংযোজনে, ওখানে কিন্তু এই ধারণাটা প্রয়োগ করা হবে এবং ব্যাপক হারে প্রয়োগ করে রসায়নে এটা ব্যবহার করা হয়। সেই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অনুমান করা সমাধানগুলোর সমষ্টিও ওই ওই ফাংশনের সমাধান, মানে সমষ্টিও একটা ওই ফাংশন। তাহলে এদের অন্তরীকরণে এই দুইবার মানে এই সমাধানগুলো যেগুলো আমরা অনুমান করলাম, এদের অন্তরীকরণে মূল সমীকরণ পাওয়া যাবে, এটা আমরা দেখছি। এবং এটা আমাদের একটা নতুন ধারণা, জাস্টিফিকেশন করা। প্রত্যেকটা ইকুয়েশন যতগুলো আমি অনুমান করব সবগুলোকে আমি জাস্টিফাই করব, হ্যাঁ, বিচার করব দুইবার ডিফারেন্সিয়েশনে মূল সমীকরণ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমার অনুমানটা ঠিক আছে, আর যদি পাওয়া না যায় অনুমানটা ভুল আছে। তোমরা ইচ্ছা করলে একটা ভুল অনুমান আমি তোমাদের নাম বলি, এ টু দি পাওয়ার এক্স
এ এর পাওয়ার এক্স, এরকম একটা অনুমান করে জাস্টিফাই করে দেখবা মিলবে না, তোমরা ইচ্ছা করলে করে দেখতে পারো। আচ্ছা, তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্যতার শর্তসমূহ জাস্টিফিকেশন করতে হবে, এটা হলো একটা প্রথম কথা, এটা আমি বারবার করে বলছি, এটা তোমাদের কোনো বইয়ে লেখা নাই, এটা আমার চিন্তা ভাবনা দিয়ে আমি বলছি। আর তারপরে যে শর্তগুলো আমরা বিবেচনা করব, এই শর্তগুলো তোমরা ওয়েভ ফাংশনের গ্রহণযোগ্যতার শর্তের মধ্যে লিখে রাখতে পারো। যে বিবেচিত স্থানে সর্বত্র একক মানের হবে, এটা সসীম হবে, নিজে এবং এর প্রথম ডেরিভেটিভ বা স্পর্শক স্থানে নিরবিচ্ছিন্ন হবে। হ্যাঁ, প্রথম ডেরিভেটিভ সাধারণত স্পর্শক হয়, এটা জানো তো। আর বিবেচিত স্থানের কণাটিকে পাওয়ার সম্ভাবনা একক হবে। হ্যাঁ, বিবেচিত স্থানে কণাটিকে পাওয়ার সম্ভাবনা একক হবে। তারপরে তোমার এর পরম মানের বর্গ ধনাত্মক হবে, অবশ্যই শূন্যর চাইতে বড় হবে, একের চাইতে কম হবে। হ্যাঁ, আর সীমা শর্ত মানে অন্তরণ সমীকরণের সমাধান সমূহের উপর আরোপিত সীমা শর্ত সমূহ পালিত হবে। সীমা শর্ত আবার নতুন একটা বিষয় আমাদের হাতে আসছে এখন, এটা আমরা দেখব পালিত হবে। তাহলে আমরা দেখি এই যে সীমান্তিক শর্ত কাকে বলে। অন্তরণ সমীকরণের মানে ডিফারেন্সিয়াল সমীকরণের সমাধানের উপর আরোপিত সীমাবদ্ধতা সমূহকে সীমান্তিক শর্ত বলে। তাহলে যে যে সমাধানগুলো আমরা চিন্তা করছি তার উপরে আবার আবার নতুন করে শর্ত আরোপ করব। হ্যাঁ, সীমা কিছু সীমাবদ্ধতা আরোপ করব। এই সীমাবদ্ধতাগুলো যখন আরোপ করা হবে, যে সীমাবদ্ধতাগুলো আমরা আরোপ করব তাদেরকে আমরা সীমান্তিক শর্ত বলবো। আমাদের অবেক্ষণাধীন যে যে বিবেচনাধীন যে ক্ষেত্রটা আছে, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল এইরকম ফর্মের, তো এটা দুইবার অন্তরীকরণে এই সমীকরণ পাওয়া যাবে, এটা একটা সীমান্তিক শর্ত বিবেচনা করতে পারি আমরা। আসলে এটা তো আমরা বারবারই করব, জাস্টিফিকেশন করা। তারপর বাউন্ডারি শর্ত আরোপ করব। আমাদের যে বাউন্ডারি শর্ত গ্রহণযোগ্য সমাধান নির্ধারণ করা হয়, হ্যাঁ, বাউন্ডারি সীমান্তিক শর্ত দিয়ে। তো একমাত্রিক বক্স যেটা আমরা এখন চিন্তা করছি, এই একমাত্রিক বক্সের ভিতরে এই সীমান্তিক শর্ত দুইটা। একটা হলো প্রত্যেকটা দেয়ালে বাম ও ডান তরঙ্গ ফাংশন শূন্য হবে, এটা লিখে ফেলো। দেয়ালের প্রত্যেকটা দেয়ালে তরঙ্গ ফাংশনের মান শূন্য হবে। আমরা তো ভিতরে স্থিতিশক্তি শূন্য ধরছি, আর দেয়ালে যখন দেয়ালের কাছে কণাটা যাবে তখন তার তরঙ্গ ফাংশন শূন্য হবে। এটা একটা শর্ত, এই শর্ত দিয়ে আমরা ইয়ে করব। আর দেয়ালের ভিতরে যে কোনো স্থানে দেয়ালে বা এর বাহিরে তরঙ্গ ফাংশন শূন্য হবে, আর বক্সের ভিতরে এর মান সসীম ও নিরবিচ্ছিন্ন হবে। ভিতরে যে কোনো জায়গায় সসীম হবে, নিরবিচ্ছিন্ন হবে। তারা প্রথম শর্তটা আগে প্রয়োগ করি, বাম দিকের শর্তটা। বাম দেয়ালে সীমা শর্ত হলো বাম দেয়ালে সাই এক্স এর মান শূন্য হবে। হ্যাঁ, এবং আমাদের যে আমরা যে অনুমানগুলো করছি, এই অনুমানগুলো যেগুলা করছি যে সাই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার আই আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স, এটা অগ্রহণযোগ্য হচ্ছে। কারণটা কি, যে বাম দেয়ালে যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই, এখানে এক্স এর মান যদি জিরো বসাই, তাহলে এটা ওয়ান আসে, শূন্য হয় না। তার মানে এটা গ্রহণ করা যাচ্ছে না সীমান্তিক শর্ত দিয়ে। তারপরে আমি যে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স যেটা আছে, এখানে যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই, তাহলে তাও দেখা যাচ্ছে যে ওয়ান হচ্ছে, শূন্য হচ্ছে না। তাহলে এটাও গ্রহণ করা যাবে না। আবার যে কস থিটা যেটা আমি ধরছি, কসের যে ফাংশনটা, সেটাতে যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই, তাহলে ওয়ান পাচ্ছি, শূন্য পাচ্ছি না। তার মানে এটাও গ্রহণ করা যাচ্ছে না। তারপরে আমি যে আরেকটা ধরছি সাইন দিয়া, এটা গ্রহণযোগ্য হচ্ছে, কারণ যে এখানে তোমার বাম দিকের দেয়ালে এক্স ইকুয়াল টু জিরো বসালে জিরো হচ্ছে। তার মানে গ্রহণযোগ্য সমাধান, আমি চারটা যে চিন্তা করছিলাম এই চারটার মধ্যে একটা গ্রহণযোগ্য সমাধান হচ্ছে। এটা আমরা চিত্ররূপ দেখতে পারি। এই ই টু দি পাওয়ার এক্স ওয়ান থেকে শুরু হয়। হ্যাঁ, এই যে একটু আগে আমি হিসাব করে দেখছি, আমরা চিত্র তো দেখছি, ওয়ান থেকে শুরু হয়। তার মানে এটা গ্রহণ করা যাবে না বাম দেয়ালে। কস কস আলফা এক্স ওয়ান থেকে শুরু হয় বাম দেয়ালে, তাহলে গ্রহণ করা যাচ্ছে না। কিন্তু সাইন আলফা এক্সটা তোমার শুরু হচ্ছে তোমার জিরো থেকে, তার মানে এটা গ্রহণ করা যাচ্ছে। তাহলে এই বাউন্ডারি কন্ডিশন পালিত হয়, এরূপ গ্রহণযোগ্য সমাধান হচ্ছে আমাদের সাইন আলফা এক্স। এখানে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এ পর্যন্ত যা যা আলোচনা হলো তার মধ্যে কোনো আর একবার একটু দেখান।
যেটা এই যে একমাত্রিক বক্সের ভিতরে সীমান্তিক শর্ত দুটো, এই অংশটা। সীমান্তিক শর্ত কেবল একটা প্রয়োগ করছি আমরা। সীমান্তিক শর্ত আমরা কেবল একটা প্রয়োগ করি, প্রথম শর্ত প্রয়োগ করছি, বাম দিকের দেয়ালে সীমান্তিক শর্ত প্রয়োগ করছি। হ্যাঁ, সীমান্তিক শর্ত দুইটা হয়, বাম দেয়াল ডান দেয়ালে তরঙ্গ ফাংশন শূন্য হবে। হ্যাঁ, এটা আমাদের সীমান্তিক শর্ত। জি স্যার, হয়েছে। হ্যাঁ, এই বাম দেয়ালেটা প্রথমে আমরা প্রয়োগ করছি। আমরা শর্ত ছাড়া তরঙ্গ ফাংশন মেলাগুলো চিন্তা করছিলাম। এখন শর্ত প্রয়োগ করে আমরা গ্রহণযোগ্য সমাধান পেলাম একটা, সেটা হলো সাই ইকুয়াল টু এ সাইন আলফা এক্স। তোমাদের বইয়ে অবশ্য এটা এইভাবে সমাধান করে দেওয়া আছে। প্রথমে এটা তারা ধরে নিছে যে সমষ্টিটা। হ্যাঁ, আমি এই যে তোমাদের যে এইটা তারা তোমাদের বইগুলোতে করছে, সমষ্টি ধরে নিয়ে হিসাব করছে। হ্যাঁ, কিন্তু কেউ কেন ধরছে, কি জন্য ধরলো, এটা কেউ কোনো ব্যাখ্যা তারা দেয়নি, সমষ্টি ধরে নিয়ে হিসাব করে কাজ করছে। তো সেটাও আমি এখানে উল্লেখ করছি, দেখো। সমষ্টি ধরে সমষ্টিটার মধ্যে যদি আমরা এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে কিন্তু বি থাকার কারণে এটা শূন্য হচ্ছে না। তাহলে বি অংশটা বাদ দিতে হবে, মানে কসের অংশটা বাদ দিতে হবে। কসের অংশটা বাদ দিয়ে আমরা তাহলে বাম দেয়ালের জন্য পাচ্ছি সাইন আলফা এক্স। তো একই জিনিস, উপরে যেভাবে কাজ করা হয়েছে সেটাই আবার এইভাবে করা হয়েছে। তোমাদের সকল বইয়ে এই যে আমি যে অংশটা দাগাইলাম এই অংশটা দেয়া আছে। তা আমি নতুন ভাবে তোমাদের চিন্তা করার জন্য বাধ্য করছি, কারণ যে আমাদের অনেকগুলো প্রবলেম আছে সামনে। আমাদের হারমোনিক অসিলেশন আছে, তারপরে তোমার হাইড্রোজেনের অ্যাটম আছে, তারপরে তোমার মলিকুল হাইড্রোজেনের মলিকুল আয়ন আছে। এগুলিতে প্রবলেমগুলো, এগুলিতে আমরা এটা প্রয়োগ করব। তো এখানে সবগুলো প্রয়োগ করতে গেলে আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করে নিয়ে কাজ করতে হবে। এই জন্য সব জায়গার জন্য উপযুক্ত চিন্তা ভাবনা আমাদের একমাত্রিক বক্স থেকে শুরু করতে হবে। তারপর একটা গ্রহণযোগ্য সমাধান পাইলাম যে বাম দিকের দেয়ালে জন্য আমাদের গ্রহণযোগ্য সলিউশন হচ্ছে সাই ইকুয়াল টু এ সাইন থিটা সাইন আলফা এক্স। গুড। এখন দ্বিতীয় শর্তটা কি? ডান দিকের দেয়ালে বাউন্ডারি কন্ডিশন ফর দ্বিতীয় শর্ত, বিসি মানে বাউন্ডারি কন্ডিশন। অনেক ওয়েবসাইটে দেখবা বিসি লেখা আছে ওয়ান ডাইমেনশন বক্সের সলিউশনে। তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশন আমরা এখানে ডান দিকের দেয়ালে সীমা কি ছিল জানো, মনে আছে? ডান দিকের দেয়ালে সীমার মান কত ছিল? এক্স এর মান এ স্যার, এ ছিল। এ ছিল। X equal। তাহলে এ তে সাই ইকুয়াল টু 0 হতে হবে, এটা তো শর্ত। তাই এখানে আমরা এখন এই সাই ইকুয়াল টু 0 বসাই আমরা সমস্যার সমাধান করব। তাহলে এ সাইন আলফা এক্স আসবে, তাহলে এ সাইন আলফা এক্স আলফা এ হবে, এ সাইন আলফা ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আগে যেভাবে শর্তটা প্রয়োগ করছিলাম, আগে আমরা কন্ডিশনটা ইম্পোজ করছিলাম, বাধ্যতামূলক করে দিয়েছিলাম। আর এখানে আমরা এই কন্ডিশনটা বাধ্যতামূলক করে দিয়ে নতুন একটা শর্ত পাবো, এই সেই 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 শর্তটা গ্রহণ করব। এখানে একটা শর্ত দিয়ে আরেকটা শর্ত পাবো, তাই সেটাই আমাদের কাজ। একটা শর্ত দিয়ে আমি তরঙ্গ ফাংশনের রূপটা নির্ধারণ করে দিলাম, আরেকটা শর্ত দিয়ে আমি নতুন একটা বিষয় তৈরি করব। তা আমরা সেই শর্তটা প্রয়োগ করে এক্স ইকুয়াল টু এ বসাইলাম। এ বসাইলে 0 হলো, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সাইন আলফা এ ইকুয়াল টু 0, তাই এটা সাইন আলফা এ ইকুয়াল টু 0 কখন হয়? সাইন এন পাই হলে 0 হয়, এটা জানো তো? পাই মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির সাথে যতবারই তুমি 180 ডিগ্রি করো না কেন, এন পাই মানে এন এর মান 1 2 3 4 ইত্যাদি 0 হতে পারে। এন এর মান 0 বসালেও সাইন 0 মানে 0, সাইন 180 ডিগ্রি মানে 0, সাইন 360 ডিগ্রি মানে 0। তার মানে সাইন এন পাই ইকুয়াল টু 0। তাহলে এই 0 সমান ওই 0 করতে গেলে আমরা শর্ত পাচ্ছি সাইন এ আলফা ইকুয়াল টু সাইন এন পাই। তাহলে আমরা এন এন একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, এখানে এন কে কোয়ান্টাম সংখ্যা বলে, এটা স্তর নির্দেশ করে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই যে নতুন সমীকরণ আমরা পেলাম যে আলফা ইকুয়াল টু এন পাই বাই এ। তাহলে সুতরাং সাইনের যে আমাদের যে তরঙ্গ ফাংশনটা যেটা আমরা চিন্তা করছিলাম, সেখানে আলফার মান আমরা বসাই দিলাম এন পাই বাই এ। এটা হলো বক্সের দৈর্ঘ্য, এন হলো তোমার কোয়ান্টাম সংখ্যা, পাই হচ্ছে তোমার 180 ডিগ্রি, তাহলে এক্স। এই যে এই সমাধানটা পেয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের সমস্যা এখনো একটা আছে, সেটা হলো এ এর মানটা আমরা জানি না। এটা কিন্তু আমরা ইচ্ছাধীন এটা ভুল ধরে নিছিলাম। যাই হোক, এইটা আমরা গ্রহণযোগ্য, এইটাই হচ্ছে একমাত্রিক বক্সে আবদ্ধ কোন তরঙ্গ ফাংশন। এতে অনির্ণয় একটি পদ এ বিদ্যমান আছে, সুতরাং এটি অস্বাভাবিক
তরঙ্গ ফাংশন। হ্যাঁ, অপ্রমিত তরঙ্গ ফাংশন, কারণ যে এখানে আমরা এ এর মানটা এখনো ঠিক করে দিতে পারিনি। তাহলে আমরা কি নতুন কি সিদ্ধান্ত, নতুন কি বিষয় শিখলাম? আমরা নতুন শিখলাম যে সীমা শর্তই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব ঘটিয়েছে। যেখানে সীমা নাই সেখানে কোয়ান্টাম সংখ্যা নাই। বুঝতে পারছো এই পর্যন্ত? আর তোমাদের যে জি স্যার। রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিও। স্যার মানে সকল জায়গায় মানে অসীমেও কিভাবে তরঙ্গ ফাংশনের মান সীমাবদ্ধ থাকবে? অসীমিত বুঝলাম না, সকল জায়গায় তো না, আমাদের বক্সের ভিতরে, এবং বক্সের এই মানে এই তোমার ইয়া আছে বলে। স্যার যদি হ্যাঁ, দেওয়ালটা মানে অসীমে হয় সেই ক্ষেত্রেও যে তরঙ্গ ফাংশনের মান সীমাবদ্ধ থাকতে হবে। ওই সীমা নাই সেখানে কোয়ান্টাম সংখ্যা নাই, ও, আর তরঙ্গ ফাংশন থাকলেই তো কোয়ান্টাম সংখ্যা আসতেছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, অনেক সময় আমাদের কন্ডিশন আসে তরঙ্গ ফাংশন আছে কিন্তু কোয়ান্টাম সংখ্যা নাই, এরকম কিছু কন্ডিশন আমরা পাবো সামনে। সেটা সেটা সেটাও শর্ত আছে, সেই শর্তগুলো আমরা বিবেচনা করে নিয়ে আসবো, এমনি এমনি তো আনবো না। আমাদের যে সব প্রবলেমটা এখন দেওয়া হয়েছে এটা হলো ওয়ান ডাইমেনশন বক্স, এরকম আরো কত প্রবলেম আছে। আমাদের কম্পন আছে, আবর্তন আছে, তারপরে তোমার ইলেকট্রনিক মুভমেন্ট আছে, তারপর ইলেকট্রন একটা মানে এরকম একটা সমস্যা, তারপর আরো অনেক ধরনের সমস্যা। একটা অণু তৈরি হচ্ছে, অণুর ভিতরে ইলেকট্রন গুলো অবস্থান করছে, সেখানে একটা বিষয় আসবে বিভিন্ন স্যার ক্ষেত্রে। ত্রিমাত্রিক বক্সের ক্ষেত্রে কি, স্যার ত্রিমাত্রিক বক্সের ক্ষেত্রে কি এই শর্তগুলো আলাদা হতে পারে? ত্রিমাত্রিক বক্সে যখন যাব তখন দেখব। এখন ওয়ান ডাইমেনশন বক্স একদম সিম্পল, একেবারে কোনো কিছু নাই, হঠাৎ করে একটা জিনিস আবির্ভাব হয়েছে, তার উপরে আমরা শর্ত আরোপ করছি। আমরা আগে শূন্য থেকে শুরু করছি, জি স্যার। বুঝছো? আমরা শুরু করছি, এখন আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রবলেমের মধ্যে ঢুকবো। শ্রোডিঞ্জার সমীকরণের সাফল্য তো এখানেই। শ্রোডিঞ্জার সমীকরণ তো সে কিছুই করে নাই, সে জাস্ট একটা তরঙ্গ সমীকরণ তৈরি করছে, কিন্তু সেখানে যে বিভিন্ন শর্তগুলো আরোপ করা যাচ্ছে, আরোপের উপযুক্ত তরঙ্গ সমীকরণ, এটা তো আগে ছিল না। আগেও বিজ্ঞানীরা কাজ করেছে, এরকম সমীকরণ দিয়ে কাজ করেছে, কিন্তু এত ব্যাপকভাবে কেউ প্রয়োগ করতে পারেনি। শ্রোডিঞ্জারের সাফল্য তো এখানেই, সে ব্যাপকভাবে প্রয়োগ করার জন্য একটা ব্যবস্থাপনা দিয়েছে, শর্ত আরোপের ব্যবস্থাপনা দিয়েছে, যেটা অন্যরা আগেকার তরঙ্গ সমীকরণ কি আগে ছিল না? ছিল, বহু আগে থেকে ছিল, কিন্তু এইভাবে কেউ বলতে পারেনি যে এটাকে এইভাবে শর্ত আরোপ করে আমরা মানুষজন, সাধারণ মানুষ বুঝতে পারবো। সাধারণ না, তোমরা একটা অসাধারণ হয়ে গেছো ফোর্থ ইয়ারে পড়ো অনার্স কেমিস্ট্রিতে, একটা অসাধারণ মানুষ হয়েছে তোমরা, তোমাদেরকেও এগুলো এখন বুঝতে হচ্ছে। কারণ বুঝতে হচ্ছে এই জন্য যে আমাদের কেমিস্ট্রিতে এগুলি ব্যাপক ব্যবহার, এবং বর্তমান যুগটাই চলতেছে এগুলির উপরে। তুমি মোবাইল মোবাইল বলো, যোগাযোগের ব্যবস্থা বলো, এই যে আমরা এখন ক্লাস নিচ্ছি, সবকিছুই কিন্তু এগুলির উপরে ভিত্তি করেই চলতেছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হচ্ছে, এত তাড়াতাড়ি টিকা আবিষ্কার আগে তো চিন্তাই করা যায়নি। আগে একটা টিকা আবিষ্কার করতে 40-50 বছর সময় লাগতো, 100 বছর সময় লাগছে, আর এখন তো 1 বছরের মধ্যে টিকা বাজারে আসবে আসবে করতেছে। যাই হোক, আমরা নতুন বিষয় শিখলাম, আমরা কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে মানে গ্রহণ করতে হয়, আমরা এই বিষয়গুলো দেখলাম, এবং আমরা ওয়েভ ফাংশন তৈরি করা শিখলাম, কিভাবে তৈরি করছি বিভিন্ন শর্ত দিয়ে। হ্যাঁ, তা আমরা ওই যে আলফার মানটা যে পাইলাম, n পাই বাই a, ওই মানটা যদি আমরা যে শক্তি সমীকরণে যে আলফা স্কয়ারের একটা সমীকরণ লিখছিলাম সেখানে যদি বসাই দেই, তাহলে কি দাঁড়ায়? E ইকুয়াল টু n² বাই s², 8ma²। তাহলে শক্তির একটা দেখা যাচ্ছে, শক্তি হলো কোয়ান্টাইজড, n এর উপর নির্ভর করছে। নতুন একটা বিষয় আসলো আমাদের সামনে। তাহলে একমাত্রিক বক্সে শক্তি কোয়ান্টায়িত, এবং সেটা সমীকরণ হচ্ছে n²বাই s², 8ma²। লিখছো সবাই? এই সমীকরণটা লিখে ফেলো, এটা বারবার লাগবে, সারা জীবন লাগবে। তোমাদের ইয়াতে আছে, স্পেকট্রোস্কোপিতে আছে, ইভিতে আছে, ইভিতে স্যার পড়াইছে না, n²বাই s², 8ma²। গ্রাফটা ঠিকভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ, স্যার, উপরে গ্রাফটা একটু দেখতে। উপরে গ্রাফ দেখার দরকার নেই, তুমি সমীকরণটা লেখো। ওগলি গ্রাফ আমরা পরে আবার নিয়ে আসবো, ওগলি গ্রাফ দরকার নেই, ওই গ্রাফ আবার আসবে, তুমি নিজেই বানাবা। তাহলে আমরা এই শক্তির সমীকরণটা লিখছো সবাই?
এটা তোমাদের স্পেকট্রোস্কোপিতে পড়াইছে স্যার, ইউভিতে এটা এই সমীকরণ আছে তো? ইউভি ভিজিবল পড়াচ্ছে না তোমাদের বর্ণনালিপিতে? ওখানে এই সমীকরণটা ব্যাপক ব্যবহার আছে। এই সমীকরণের উপর ভিত্তি করে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি আলোচনা করা হয়। তো এই যে একমাত্রিক বক্স থেকে তোমার একটা বিশাল একটা অধ্যায়ের মানে সূচনা হয়েছে। হ্যাঁ, তো এই সমীকরণটা লিখছো সবাই, কোনটা কি বলো? সমীকরণটা সবাই পড়ো শুনি। পড়ো, সমীকরণটা কিভাবে বলতে হয় বলো। আর রেজিস্ট্রেশন নাম্বার লেখো নেই এখনো সবাই, ক্লাসের টাইম শেষের দিকে, আর 8 মিনিট আছে। স্যার এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে? এটা বক্সের কি স্যার দৈর্ঘ্য, ওই যে বক্সের হচ্ছে ডান দৈর্ঘ্য, পাশের যে সীমা অংশটা? হ্যাঁ হ্যাঁ দৈর্ঘ্য, বক্সের দৈর্ঘ্য, সরাসরি বক্সের দৈর্ঘ্য। সমীকরণটা বলো। আচ্ছা, ভর বাড়লে শক্তি বাড়বে না কমবে বলো দেখি। ভর বাড়লে শক্তি বাড়বে না কমবে? স্যার ভর বাড়লে শক্তি কমবে, ব্যাস। কমবে, গুড। দৈর্ঘ্য কমবে। বাড়লে, বক্সের দৈর্ঘ্য বাড়লে শক্তি বাড়বে না কমবে? কমবে। কমবে। স্তনাপাতি। তাহলে এখন বলো, ইথিনের মধ্যে ইলেকট্রনের শক্তি বেশি না বিউটিনের বিউটাডাইনে ইলেকট্রনের শক্তি বেশি হবে? ইথেন আর বিউটাডাইন। 1,3 বিউটাডাইন যে পাই ইলেকট্রন গুলো আছে, ইথিনের দুই পরমাণুতে আবদ্ধ থাকে, আর এই 1,3 বিউটাডাইনে পাই ইলেকট্রন 4 পরমাণুতে আবদ্ধ থাকে। কোথায় দৈর্ঘ্য বড় হবে? দুই পরমাণুতে দৈর্ঘ্য বড় হবে না 4 পরমাণুতে দৈর্ঘ্য বড় হবে? 4 পরমাণুতে দৈর্ঘ্য বড় হ্যাঁ, হবে। তা 4 পরমাণুতে দৈর্ঘ্য বড় হলে শক্তি বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে, গুড। তাহলে ইথিনের মধ্যে ইলেকট্রনের শক্তি বেশি না বিউটিনের মধ্যে 1,3 বিউটাডাইনে ইলেকট্রনের শক্তি বেশি হবে? ইথেনের শক্তি বেশি হবে। ইথিনে শক্তি ইলেকট্রনের শক্তি কমবে। বেশি। গুড। এইটাই তোমাদের স্পেকট্রোস্কোপিতে আছে, যে কনজুগেশন যত বাড়ে ইলেকট্রনের শক্তি তত কমে। আছে না? একান্তরিত দ্বিবন্ধনের পরিমাণ যত বাড়বে ইলেকট্রনের শক্তি তত কমতে থাকবে। ইথিনের শক্তি বেশি। হ্যাঁ, রেজোনেন্স স্যার এই আমাদের জন্য এখন ওই পার্ট পড়ানো শুরু হয়নি। কেন? তোমাদের স্পেকট্রোস্কোপিতে প্রথম অধ্যায়ই তো হলো অতিবেগুনি এবং দৃশ্যমান অঞ্চল আলো, বিয়ার-লেম্বার সূত্র। যাই হোক, এটাতে তোমাদের বেঞ্জিনের মধ্যে যে রেজোনেন্স এনার্জি, এটা কারণটা কি? কারণটা এইটাই যে দৈর্ঘ্য ইলেকট্রনের বিচরণের ক্ষেত্র বাড়তিছে, শক্তি কমে যাচ্ছে। তার মানে ইলেকট্রনের বিচরণের ক্ষেত্র যত বাড়বে শক্তি তত কমবে। তাহলে দেখো, একটা একমাত্রিক বক্স প্রবলেম, সেখান থেকে আমরা কত ইম্পর্টেন্ট ধারণা পাচ্ছি যে ইলেকট্রনের বিচরণের জায়গা যত বাড়বে তার শক্তি তত কমবে, সিস্টেম তত সুস্থিত হবে। শক্তি কম হলে সিস্টেম সুস্থিত হয়। লিখে রাখো এগুলি কথাগুলো। ইলেকট্রনের বিচরণের জায়গা যত বাড়বে তার শক্তি তত কমবে, সিস্টেম তত সুস্থিত হবে। এই বিষয়টাই কোয়ান্টাম মেকানিক্সের এই যে একমাত্রিক বক্সের সব প্রবলেমের সমাধান করে আমরা তরঙ্গ ফাংশনের কিছুটা সমাধান করছি, আরো কিছু বাকি আছে। আর আমরা এনার্জি সমীকরণ পাইছি, যে সমীকরণ দিয়ে আমরা বহু কিছু বলতে পারতেছি। হ্যাঁ, যেমন এই একটা বক্সের ভিতরে ইলেকট্রন আছে আর নিউট্রন আছে, কার শক্তি কম হবে? ইলেকট্রনের শক্তি কম হবে না নিউট্রনের শক্তি কম হবে? বক্সের দৈর্ঘ্য একই, একই দৈর্ঘ্যের বক্সের মধ্যে ইলেকট্রন ও নিউট্রন আছে, কার শক্তি কম? নিউটনের ভর বেশি, তাহলে নিউটনের শক্তি কম হবে। যার যার ভর বেশি তার শক্তি কম। এগুলি নতুন নতুন কথাবার্তা, যে কথাবার্তাগুলো তোমরা আগে শেখো নাই, বলতে পারো নাই, বুঝতে পারো নাই, এখন তোমরা বলতে পারবে, বুঝতে পারবে। এই যে নতুন ধারণা, নতুন বিষয় এই সমীকরণ থেকে, এই বিষয়টাই হলো আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সাফল্য।
এখন আমরা বলতে পারি যে যত ভর বেশি তত শক্তি কম, আর তত সুস্থিত, যত দৈর্ঘ্য বেশি তত শক্তি কম, তত সুস্থিত। এখান থেকে ভরবেগের সমীকরণ আমরা বের করে নিয়ে আসতে পারি। ভরবেগ কোয়ান্টাইজড বলতে পারি, আবার তরঙ্গ দৈর্ঘ্য কণাটা তরঙ্গ দৈর্ঘ্য কোয়ান্টাইজড বলতে পারি। এইসব বিষয়গুলো সবই বলতে পারি সমীকরণ থেকে। হ্যাঁ, এটা শক্তিটা যেহেতু স্থিতি শক্তি শূন্য, তাহলে পুরা শক্তিটাই হলো গতিশক্তি বক্সের ভিতরে। এখন যদি প্রশ্ন করা হয় বক্সের ভিতরে শক্তির প্রকৃতি কি, স্থিতি না গতি না সমষ্টি, তোমরা কি বলবে? স্থিতিক শক্তি স্যার। না না, স্থিতি শক্তি শূন্য ধরা হলো। বক্সের অভ্যন্তরে, হ্যাঁ ভেতরে। হ্যাঁ, বক্সের অভ্যন্তরে গতিশক্তি, সব শক্তি গতিশক্তি। গতিশক্তি। হ্যাঁ গতিশক্তি। এই জন্য গতিশক্তি, বক্সের অভ্যন্তরে কণার গতিশক্তি, কণার শক্তি গতিশক্তি। হ্যাঁ, তাই গতিশক্তির সমীকরণ আমরা এটাই পাইলাম। সেখান থেকে গতিশক্তি আছে মানে ভরবেগ আছে, ভরবেগের জন্য সমীকরণ তৈরি করলাম। আবার তোমার ভরবেগ আছে মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, ওই যে ডি ব্রগলি তত্ত্ব অনুসারে। সেই অনুযায়ী আমরা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারি কণার। তাহলে বহু কিছু আমরা বলতে পারি যে কণার একটা এই যে একমাত্রিক বক্সে আমরা নতুন। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হলো যে এই একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি প্রকৃতি কিরূপ, প্রশ্ন লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো একমাত্রিক বক্সে আবদ্ধ কণার শক্তি হলো কোয়ান্টাইজড, ব্যাখ্যা করো। একমাত্রিক বক্সে আবদ্ধ কণার বক্সের দৈর্ঘ্য বাড়লে কণার শক্তি বাড়ে না কমে? একমাত্রিক বক্সের মধ্যে কণার ভর বাড়লে কণার শক্তি বাড়ে না কমে? এই বিষয়গুলো এখন তোমরা আশা করি বলতে পারবে। কোনো প্রবলেম, কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই পড়াবো, এরপরে বাকি অংশ আর একটু জটিল গণিত আছে, আগামী দিন করাবো। তো আমরা যে বিষয়টা শিখলাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু কেউ লেখো নাই। আমার এটা হাজিরা কলেজে উল্লেখ করতে হবে, তাড়াতাড়ি করে লিখে দাও। একজন মাত্র লিখেছে। তো আজকে ক্লাসের উপস্থিতি আমি এখানে লিখে ফেলতেছি, তোমরা এখন যে যাও করো করো। হুম। কোনো প্রশ্ন আছে এখানে? ক্লাস শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করো।